শারমিন, 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 কি হইছে? এরকম সারের মতো চিল্লাচিল্লি করতেছো কেন? টাকাগুলো কই? কিসের টাকা? কিসের টাকা মানে? তোমার সামনে ডয়ারের মধ্যে 1 লাখ টাকা রাখলাম না, ওই টাকাটা। ও এই কথা, আমি তো আরো ভাবলাম কি না কি যেন হয়ে গেছে। মানে কি 1 লাখ টাকা তোমার কাছে কোনো কিছু না, সামান্য মনে হচ্ছে? টাকাগুলো কই দাও। তার মানে টাকাগুলো তুমি নিছো? হ্যাঁ আমি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো করছো। দাও টাকাগুলো দাও। টাকাগুলো তো আমার কাছে নাই। নাই মানে? 1 লাখ টাকা তুমি এর মধ্যে কি করলা? ও আচ্ছা, তার মানে তুমি টাকাগুলো তোমার মারে পাঠাই দিছো? এই না জেনে না বুঝে একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি টাকা কেন মাকে পাঠাতে যাব? আর আমার মার এমন কোনো খারাপ অবস্থা এখনো হয়নি যে তোমার টাকা আমার মাকে পাঠাইতে হবে। তাহলে টাকাগুলো কি করছো? টাকাগুলো আমার বান্ধবীকে ধার দিছি। বান্ধবীকে ধার দিছো মানে? তুমি কি বলতেছো তুমি বুঝতে পারতেছো? না বোঝার কি আছে? আমি তো তোমাকে বাংলায় পরিষ্কার করে বললাম যে আমি টাকাগুলো ধার দিয়েছি। আর আমি একটা জিনিস বুঝলাম না, মাত্র কয়েকটা টাকার জন্য তুমি আমার সাথে এরকম করছো। ওই টাকাগুলো আমার ব্যবসার টাকা। আমি যদি ওই টাকাটা পেমেন্ট না করতে পারি, ডিলার আমাকে মাল দিবে না। তুমি কি এটা জানো না? একদম শাউট করবে না আমার সাথে। সামান্য কয়টা টাকার জন্য তুমি আমার সাথে এরকম করছো। আর তাছাড়া আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে তুমি ভালো একটা বিজনেস করো। তোমার কাছে লাখ লাখ টাকা এমনিতেই পড়ে থাকে, সেখানে 1-2 লাখ টাকা কোনো টাকা হইলো? 1 লাখ টাকা তোমার কাছে সামান্য মনে হইলো? আরে তুমি কেন বুঝতেছো না? আমি টাকাটা দেওয়ার সময় অনেক বড় মুখ করে বলছিলাম যে তোদের যখন সময় হবে তখন টাকাগুলো ফেরত দিস। এখন আমি টাকাগুলো কিভাবে চাই বলো? এই টাকাটা দেওয়ার আগে তুমি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলে না? এই তুমি কি জানো যে আজকে ডিলার এই টাকাটা নিতে আসবে? আমি যদি টাকাটা পেমেন্ট করতে না পারি তাহলে আমার মাল দিবে না, মাল আটকে দিবে। আমি বাসায় টাকাটা নিয়ে আসলাম আর তুমি কি না? আরে হইছে তো, এই নিয়ে তুমি আর কথা বলো না। তুমি টাকাটা ম্যানেজ করে নিও। ম্যানেজ করবো মানে? 1 লাখ টাকা আমি এখন কোত্থেকে ম্যানেজ করবো? এই তুমি এক কাজ করো, তোমার বান্ধবীকে ফোন দাও, ফোন দিয়ে এখন টাকাটা ফেরত আনো। এই তোমার মাথা ঠিক আছে? আমি ওর কাছে টাকা চাইতে পারবো না। ওর সময় হলে কয়দিন পর এমনি দিয়ে দিবে। আমি যদি ব্যবসার শুরুতেই টাকা নিয়ে ঝামেলা করি, আমি কি ব্যবসাটা করতে পারবো? ব্যবসাটা তো করতে পারবো না। তুই এখন ফোন দিবা, এখন ফোন দিয়ে তোমার বান্ধবীকে বলবা টাকাটা ফেরত দিতে। আসলে হয়েছে কি, সাদিয়ার হাজবেন্ড কি জানি একটা বিপদে পড়ছে, তাই আর টাকা ধার না দিয়ে থাকতে পারলাম না। আচ্ছা তুমিই বলো, সাদিয়াকে যদি আমি টাকাটা ধার না দিতাম তাহলে কি আমার প্রেস্টিজ থাকতো? আমি ওদের কাছে ছোট হয়ে যেতাম না বলো? বাবা বাবা বাবা, তুমি তোমার নিজের হাজবেন্ডকে বিপদে ফেলে তোমার বান্ধবীর হাজবেন্ডের সমস্যার সমাধান করতেছো না? এই তোমার কি ন্যূনতম দায়িত্ববোধ নেই এই সংসারে? না, আমার কোনো দায়িত্ববোধ নেই। সংসারের যত দায়িত্ববোধ সব তোমার। আর একটা কথা, আপনাকে কালকে রাতে যে আমি একটা ম্যাকের মেকআপ বক্সের কথা বলছিলাম সেটা তো ঠিকই বলে গেছেন। আজকে আসার সময় অবশ্যই মনে করে আমার সেই মেকআপ বক্স নিয়ে আসবা, নয়তো কিন্তু খবর আছে। আমার কিন্তু সত্যি সত্যি মেজাজ খারাপ হচ্ছে এখন শারমিন। এই তোমার মেজাজ তুমি বাইরে গিয়ে খারাপ দেখাও, আমার সামনে না। আর অবশ্যই আসার সময় কিন্তু মেকআপ বক্স নিয়ে আসবা। এর জন্য আমি গ্রাম থেকে তোমাকে শহরে আনতে চাই নাই। ভাই আপনার লাইগা যে এই মাল আমি রেডি করে রাখছি, শুধু গোডাউনে আপনি ঢুকায় রাখবেন, এরপর আমি কাস্টমারকে যে অর্ডার পাওয়া আরম্ভ করবেন 2 দিনের মধ্যে দেখবেন আপনার গোডাউন খালি হয়ে গেছে গা। বুঝতে পারছেন? খালি টাকা দিবেন আর মাল লয়ে যাবেন। ব্যবসা হিসাবে আপনারা দাঁড় করানোটা আমার হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। বুঝতে পারছেন? আপনাকে মতন নতুন ব্যবসায়ী করে আমরা প্রতিদিন প্রতি বছরে কত হাজারে হাজারে যে দাঁড় করাই দিতেছি আপনি নিজেও জানেন না। একটু খোঁজ খবর নিয়ে রাখেন, দেখবেন আমরা কি করছি। আমগো এই ব্যবসায়ী সেক্টরে কি যে অবদান সেটা কিন্তু আপনি জানেন না। আর শোনেন, এই পুরা ঢাকা শহরে আমগো মতো সততার সাথে কেউ ব্যবসা করতেছে না, একমাত্র আমরাই করতেছি। আমরাই একমাত্র একটা পিস, অনলি 1 পিস। কি হইল ফাদ ভাই, আপনি কি নিয়ে এত চিন্তা করতেছেন? চিন্তার তো কোনো কারণ নাই। মা ভাই, আমি একটা ঝামেলা করে গেছি ভাই। ঝামেলা? কি ঝামেলা কোন তো? হ্যাঁ ভাই, পুরো টাকাটা জোগাড় করতে পারি নাই, কিন্তু মাল নেওয়াটা আমার খুবই দরকার, তাই বুঝতে পারতেছি না কি করুম। আপনি এত চাপ নিতেছেন কিসের জন্য? আপনার কি আমি বলছি পুরো টাকাটা দেন?
আপনার তো আমি পুরো টাকা দিতে বলি নাই, আপনারে বলছি আপনি শুধুমাত্র আমার 1 লাখ টাকা দেন, আর বাকি টাকা মাল বেচা তারপর দিবেন। শুনেন, নাজিম ভাইয়ের সাথে কথা বলা আপনার আরো বাকি মালের ব্যবস্থা আমি করে দিব, কোনো চিন্তা করেন না, বুঝতে পারছেন? এত চিন্তার কোনো কারণ নাই, চাপ নিয়েন না। আরেকটা কথা, আপনি না আমার বলছিলেন বৃহস্পতিবারের মধ্যে আপনি টাকাটা ম্যানেজ করে ফেলবেন। ভাই 1 লাখ টাকার ব্যবস্থা করছি। আরে তাইলে তো হইলই, এত চিন্তা করতেছেন কেন? আমি বাকিটা দেখতেছি, আপনি চিন্তা করতেছেন কেন? ভাই বললাম না আপনার একটা ঝামেলা পড়ে গেছি ভাই। ঝামেলা করতেছেন বুঝতেছি না, কি ঝামেলা আপনি আমার খুলা কোন? কোনো অসুবিধা নাই, আপনি ভাই মনে করে আপনি আমার খুলা বলেন। ভাই আমি ভাবছিলাম আগের টাকাটা শোধ করে নতুন করে মাল নেব, এর মধ্যে আপনার ভাবি পুরো টাকাটা খরচ করে ফেলাইছে। আপনি কি আমার লোকে তামাশা করতেছেন? 1 লাখ টাকা কি অল্প কয়টা টাকা? কইলেই খরচ করে ফেলান যায়? এত সহজে খরচ হয়ে যায়? ভাই বললেন না, আপনার ভাবি আমার কোনো কিছু না জানে তার বান্ধবীকে নাকি 1 লাখ টাকা সে ধার দিছে। কি কোন না কোন, এটা কোনো কথা হইল? ভাই বিশ্বাস করেন, আজকে আমার মালগুলো নেওয়ার পরিকল্পনা ছিল, তাছাড়া মালগুলো আমার খুবই দরকার, রানিং কাস্টমার নষ্ট হয়ে যেতেছে না। বিশ্বাস না হয় আমি করলাম, কিন্তু আমি অফিসে কি জবাব দিব কম তো? আমি তো অফিসে ছোট হয়ে যাবো। ভাই আপনি একটা কথা আমার বলেন তো, আগে এরকম কখনো হয়েছে? তো এখন আমি কি করব? আরে মিয়া, আপনি তো আমার একটা চরম বিপদের মধ্যে ফেলাই দিচ্ছেন। মাহবুব ভাই আমার কিছু মাল দেন, আমি এই মালগুলো বিক্রি করে সমস্ত টাকা আপনার দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনি কি পাগল হয়েছেন মিয়া? আপনি আমার এইগুলা কি সব বলতেছেন? আপনি এমনিতে আমার বাকি টাকা দিতে পারতেছেন না, তার উপর মাল চাইতেছেন। আপনি কি জানেন আপনার জন্য আমি কি মাল রাখছিলাম? নগদ কাস্টমারে ছাঁটাই করে আপনার জন্য সেই মাল আমি রাখছিলাম, আর আপনি এখন আমার টাকাই দিতে পারতেছেন না, আর বলতেছেন মাল দেন মাল দেন মাল দেন। কইলে হইল? আপনি আমার কত বড় ক্ষতি করছেন জানেন? এই আপনার মালগুলোর জন্য আমি গোডাউনে নতুন করে মাল ঢুকাইতে পারতেছি না, আর আপনি বলতেছেন আপনার মাল দেওয়ার জন্য। মাথা খারাপ আপনার। ভাই ভাই বিপদে না পড়লে তো বলতাম না, তাছাড়া আপনার সাথে কি আমার একদিনের সম্পর্ক, বহুদিনের সম্পর্ক না কোন? দেখেন ভাই, আমি একটা অফিসে চাকরি করি, সেখানে আমার একটা জব দিয়ে দিতে হয়। আমার অনেক কষ্ট করে আমার বসকে ম্যানেজ করছিলাম, কিন্তু আপনি আমার বসের কাছে ছোট করে দিচ্ছেন। ভাই প্লিজ প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমি খুব বিপদে পড়ছেন তাই তো? আরে আপনি যে আমারে আরো অনেক বড় বিপদে ফেলাই দিচ্ছেন সেটার হুঁশ আছে আপনার? আমি ভাই আর কোনো কথা আগাইতে চাই না, কোনো কথা বলতে চাই না, আমি খামাখা সময় নষ্ট করতে চাই না। আপনি আমার টাকা দেন, আমি টাকা নিয়ে চলে যাই। মাহবুব ভাই আপনি আমার একটা সপ্তাহ সময় দেন, আর সাথে কিছু মাল দেন। আমি মাল বিক্রি করে 1 সপ্তাহের মধ্যে আপনার যত ঝামেলা আছে ভাই আমি শেষ করে দিন, বিশ্বাস করেন আমার কথাটা। আরে ভাই আপনি মালের কথা মুখে আনেন না তো। আপনারে আমি 1 সপ্তাহ না, আপনারে খালি 2 দিন আমি সময় দিতে পারবো। এই 2 দিনের মধ্যে আপনি টাকা আমার হাতে তুলে দিবেন, কেমনে দিবেন সেটা আমার জানার দরকার নাই, ঠিক আছে? আমি এখন খামাখা সময় নষ্ট করতে পারবো না, আমি যাইতাছি। আরে ভাই আপনি আমার আরো অনুরোধ করেন না, এমনি বহুত প্যারায় আছি, বহুত চাপে আছি, আর আমার কথা শোনার টাইম নেই ভাই। 2 দিন সময়, জাস্ট 2 দিন। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফাহাদ সাহেব, একটা কথা জানেন তো, এই ঢাকা শহরের বাড়িওয়ালা হওয়া যে কি ভেজাল সেটা একমাত্র বাড়িওয়ালারাই বোঝে। বাসা ভাড়া নেওয়ার সময় কত রকমের কত বাহানা, কিন্তু ভাড়া দেওয়ার সময় কোনো খোঁজেই থাকে না। আজকাল বাড়িওয়ালা আর ফকিরের মধ্যে কোনো তফাতই খুঁজে পাচ্ছি না। জি আঙ্কেল, আপনি নিজের সাথে ফকিরের কেন তুলনা করতেছেন? এই যে হাত পেতে টাকা চাওয়া লাগে, মাঝে মাঝে মনে হয় আমরা শুধু নামেই বাড়িওয়ালা। জি আঙ্কেল আমি যাই। ফাহাদ সাহেব, এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। কোন ব্যাপারটা যেন আঙ্কেল? আপনাকে তো দেখে খুব ভদ্রলোক মনে হয়, কিন্তু কথার তো কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। আঙ্কেল আপনি আমার কোন কথার আগামাথা খুঁজে পাচ্ছেন না? আমি বাসা ভাড়ার কথা বলছি। 2 মাস তো হয়ে গেল, টাকা পয়সা তো এখন কিছুই দিচ্ছেন না। জি আঙ্কেল আমি টাকাটা দিয়ে দেব। তা কবে দিবেন সেটাই তো বুঝতে পারছি না। আঙ্কেল এই মাসের মধ্যে দিয়ে দেব। দেখেন ফাহাদ সাহেব, আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। নিহায়ত আমি ভদ্র মানুষ বলে আপনার এখনো কিছু বলি নাই। আরে ভাই, আমারও তো চলতে হয়, এমন ভাবে চলতে থাকলে তো আমি না খায়া মরু। প্লিজ আঙ্কেল
আমাকে আমাকে একটু কয়েকদিন সময় দেন। দেখেন ফাহাদ সাহেব, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো কিন্তু মৌলিক অধিকার, আর এই মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাসস্থান। আপনি যদি আপনার বাসস্থান ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ, আর এই আপনার ব্যর্থতা ঢাকার জন্য আমাকে কিন্তু বিপদে ফেলবেন না প্লিজ। আঙ্কেল, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি আঙ্কেল, আমাকে একটা সপ্তাহ সময় দেন, আমি এক সপ্তাহের মধ্যে আপনার টাকাটা দিয়ে দিব। আবার এক সপ্তাহ? এই দিয়ে কয় সপ্তাহ হলো? আচ্ছা, এই সপ্তাহ না ঘুরিয়ে আমাকে টাকাটা কবে দিবেন সেটা বলুন। আঙ্কেল, সত্যি কথা বলতে কি আমি একটা ঝামেলার মধ্যে পড়ছি আঙ্কেল, এর জন্যই এরকম হইতেছে, নাহলে এরকমটা হইতো না আঙ্কেল। এই ঝামেলা সবার জীবনে থাকে, আবার ঝামেলা ঠিকও হয়ে যায়। আপনার যদি চলার পথে সমস্যা হয় তাহলে আপনি রাস্তা বদল করেন না। আপনার বউ আছে, কয়দিন পরে আপনার বাচ্চাও হবে। আপনি যদি আপনার বাসস্থান ঠিক রাখতে না পারেন তাহলে তো আপনি ব্যর্থ। আপনার বউ আপনাকে কথা শোনাবে। যাই হোক, আপনাকে অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। ফাহাদ সাহেব, জীবনটা এমনভাবে তৈরি করেন যাতে আপনার পরিবার আপনাকে বটগাছের ছায়ার মতো মনে করে। জি আঙ্কেল। আচ্ছা, এখন বলেন আমার ভাড়ার টাকা কবে দিবেন? আঙ্কেল, আগামী সপ্তাহে আমি আপনার সব টাকা দিয়ে দেবো আঙ্কেল। আরে ভাই, তারিখটা বলেন না, নইলে তো এই সপ্তাহ আর কখনো আসবে না। তারিখটা আঙ্কেল 24 তারিখের মধ্যে দিয়ে দেবো আঙ্কেল। ঠিক আছে, ভাড়ার টাকাটা পরিশোধ করে আমার বাসাটা খালি করে দিবেন। আপনার মতো ভাড়াটিয়া রাখলে আমার আয়ু আরো 15 বছর কমে যাবে। শাহিন ভাই, সত্যি কথা বলতে কি আমি একটা ঝামেলায় পড়ে গেছি ভাই, না হলে আপনার কাছে আমি টাকা ধার চাইতাম না। না না ভাই, এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব না। না না, আমি বিশ্বাস করেন, আমি আপনাকে দিয়ে দেবো। 3 দিন সময় দেন আপনি আমাকে। আরে ভাই, আপনাকে তো বললাম কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই হবে না? একটু যদি ভাই। ধর্মে আপনি এক কথা বারবার বলতেছেন, বললাম না কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব না। রাখেন। ঠিক আছে ভাই, তাহলে আমি দেখি অন্যভাবে ম্যানেজ করা যায় কিনা। স্যার। কিছু বলবা? স্যার, ফিসিএল থেকে ফোন করেছিল। হ্যাঁ, তো কি বললো? স্যার, আমরা মাল কখন ডেলিভারি দিতে পারবো, ওনারা লোক পাঠাবে। তো তুমি বলনি যে মাল এখন আসেনি? বলেছি, কিন্তু ওনারা বললো অনেক দিন তো হয়ে গেল, প্রোডাক্টের জন্য নাকি কাস্টমার ফিরে যাচ্ছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বলে দাও যে মাল আসলে আমরা জানাবো। স্যার, ওনারা কি মানবে? কারণ অনেকগুলো টাকা অ্যাডভান্স করা আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ফোন করে বলে দাও যে 1 সপ্তাহ পরে মাল আসবে। স্যার, আপনি না বললেন রবিবারে মাল ডেলিভারি দিবেন? হ্যাঁ, সেটা তো বলেছিলাম, কিন্তু একটা ঝামেলার কারণে আমাদের মাল আসতে একটু লেট হচ্ছে। আমার মনে হয় না ফিসিএল বিষয়টা মেনে নেবে। তা না মানলে আমি কি করব? তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। যাও, আমার চোখের সামনে থেকে যাও প্লিজ। শুনো না, সাদিয়ার হাজবেন্ড না সাদিয়াকে সুন্দর একটা গলার হার দিছে, তাও আবার স্বর্ণের। তুমি আমাকে এরকম একটা হার কিনে দিও। শারমিন, তুমি কি রিয়েলিটির মধ্যে আছো? তুমি জানো যে আমি কোন অবস্থার মধ্যে যাচ্ছি এখন? একটা কথা বলি তোমাকে, শুধুমাত্র বিলাসিতা করে জীবন চলে না। তুমি কি বলতে চাচ্ছ আমি বিলাসিতা করি? বিয়ের পর আজ পর্যন্ত তুমি আমাকে কোন জিনিসটা দিতে পারছো যে এত বড় বড় কথা বলছো? শারমিন, আমি চাকরিটা ছেড়ে ব্যবসা শুরু করছি মাত্র 6 মাস, আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর। শুধুমাত্র আমার মার অনুরোধে আমি তোমাকে ঢাকা শহরে নিয়ে আসছি, আর ঢাকা শহরে আনার পর কি হয়েছে আমি তোমার আসল চেহারাটা দেখতে পাচ্ছি। তুমি কি জানো যে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার মার মাসের টাকাটা, খরচের টাকাটা আমি পাঠাতে পারি না। ও, এবার বুঝলাম এই গন্ডগোলের সূত্রপাত কে ঘটাইছে। তোমার মা না? তোমার মা তো আমাকে কিছু বলতে পারে না, আমাকে বলার সুযোগ পায় না, এই জন্য ছেলের কানে যত ধরনের খারাপ কথা আছে সব বলছে। আর তাই তুমি তোমার মার কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করছো। আশ্চর্য ব্যাপার, তুমি কোন কথার মধ্যে কোন কথা ঢুকাইতেছো শারমিন? আমি একটা প্রসঙ্গ শুরু করলে তুমি সেখানে অন্য প্রসঙ্গ নিয়ে আসছো। সাবধান করে দিচ্ছি, আমার মার নামে একটা বাজে কথা তুমি বলবে না। তুমি তোমার মায়ের জন্য আমার সাথে শাউট করছো? এখন তো শুধু গায়ে হাত তোলা বাকি, সেটাও তোলো। তোরে শারমিন, তোমার কি ন্যূনতম ধারণা আছে যে একটা পুরুষ মানুষ এই শহরে কতটা স্ট্রাগল করে, কতটা যুদ্ধ করে এই সংসারটা চালায়? ধারণা আছে তোমার? ফাহাদ, সেটা তোমার বিয়ের আগে বোঝা উচিত ছিল যে তুমি আমার চাহিদা মেটাতে পারবে না। তুমি না আসলে একটা অপদার্থ। শারমিন, তোমাকে একটা কথা বলি, আমি মনোযোগ দিয়ে শুনো। তোমার যখন টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে, আর যখন টাকাটা থাকবে না তখন এই পৃথিবী তোমাকে ভুলে যাবে, এটা মনে রাখবে। হ্যাঁ, মায়ের জন্য তো আমার সাথে খারাপ ব্যবহার করলা।
এখন তো শুধু এটাই বাকি ছিল দেখার। সারাদিন পর আইসা এরকম আমার সাথে ঝগড়া করে। কি চাইছিলাম? একটু স্বর্ণের হাড়ি তো চাইছিলাম। এই জন্য কতগুলো কথা শুনেছে আমাকে। মা, ব্যাপারটা বুঝলাম না তো, আপনাদের সমস্যাটা কি? হ্যাঁ, আরে আমাদের কাছ থেকে আপনারা অ্যাডভান্স নিয়ে মাল দেওয়ার কোনো নামই নাই। স্যার প্লিজ আমাদেরকে আর কয়েকটা দিন সময় দেন, দেখবেন এর মধ্যে আমরা মাল ডেলিভারি দিয়ে দিব। না না, আর কোনো সময় দিতে পারতেছি না। আজকে আপনার আমাদের মাল দেওয়া লাগবে আপনার, ঠিক আছে? নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কিন্তু। স্যার ফ্যাক্টরিতে অলরেডি কাজ চলতেছে স্যার। আমি বুঝতে পারছি, কাজ আপনাদের থামবো না। আপনারা যদি আজকের মধ্যে মাল না দেন, আমি কিন্তু মামলা করে দিব ডাইরেক্ট। আমি কিন্তু কয়ে দিতেছি, ঠিক আছে? ফাহাদ সাহেব কই? ফাহাদ সাহেব আসলে ফাহাদ সাহেব আবার ফোন দিতে বলেন, ঠিক আছে? আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনারা তো একটা ফাপড় বা চিটার আপনারা। কি হলো এরকম কাঁদতাছস কেন? কি হয়েছে কবি? তো কান্না না তো কি করবো? ফাহাদ আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। কেন তোর সাথে খারাপ ব্যবহার করবো কেন? আমি নাকি বেশি বেশি খাই, আমি নাকি বিলাসিতা করি। এই তোমরা কি বিয়া করানোর লেগে আর কোনো পোলা পাও নাই? তোমরা আমার হ্যার লগে বিয়া দিয়ে আমার জীবনটাই নষ্ট করছো। আর কি কয় জানো? কি? আমি নাকি ধ্বংস করার লেগে এই সংসারে আইছি। শুধু এখন গায়ে হাত তোলাটাই বাকি আছে। কি করলি তুই? আমার সাদা সাদা মাইয়াটারে পাইয়া এইরকম করে অত্যাচার করতেছে। এইটা তো আমি মুখ বুঝে সহ্য করবো না। হ্যাঁ, ওই গোলামের পুতেরে ডাক দে। আমিও খাবারের মাইয়া, আমি ওরা দেখা নিমু। ডাক ধরে অল্লাহ আমি কথা কমু। ডাক কেমনি দিব? বাসা নাই। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো তুমি? হ্যাঁ, আল্লাহ তোমার মুখটা এরকম কালো একদম শুকায় গেছে। কি রে শারমিন, তুই জামাই রে ঠিক মতো যত্ন করস না? করি তো। না আম্মা, আমি ঠিক আছি। আপনি কেমন আছেন আম্মা? আমার আর এই বয়সে থাকা বাবা আছি কোন রকম আর কি। এই শারমিন, আম্মারে খাবার দাবার কিছু দিছো? নাস্তা টাস্তা দাও কিছু। না না বাবা, কিছু খাবো না, আসছি পরে খাবো না। এই বয়সে আর মুখে রুচি টুচি কিছু তেমন নাই। না না আম্মা, কি বলেন আপনি? শারমিন, আমার ফোন আসছে একটা। হ্যালো স্যার আপনি কোথায়? আমি তো একটু বাইরে আছি। কেন, কি হয়েছে? স্যার ওই যে পিএসএল থেকে লোক আসছে। ও আচ্ছা, কি বলছো তুমি? স্যার অফিসে এসে স্টাফদের সাথে খুবই বাজে ব্যবহার করছে। স্যার জানেন আমার সাথে অনেক বাজে আচরণ করছে আর আপনাকে খুঁজতেছে। আমাকে তুমি তুমি কি বলছো? স্যার আমি বলেছি আপনি মাল আনতে গেছেন, আর আজকে দিনের মধ্যে যদি ওনাদের মাল ডেলিভারি না দেন তাহলে ওনারা থানা পুলিশ করবে। স্যার আপনার যে করে হোক, যেখান থেকে হোক স্যার টাকার ব্যবস্থা করেন, তা না হলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। আচ্ছা তুমি টেনশন নিও না, আমি এখনই আসতেছি। ঠিক আছে স্যার, রাখছি। শারমিন, আমার খাবার টাবার কিছু দাও, আমি একটু আসতেছি। আম্মা আপনি খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, আমি একটু আসি। কি রে জামাই কি কোনো চুরি চামারি করে ধরা পড়ছে নাকি? এরকম করতেছে কে? আরে মা, তুমি যে কি কও না, হয়তো বা ইমার্জেন্সি কোনো কাজ হয়েছে, এর লেগে তাড়াতাড়ি গেছে গা। চলো তোমার বাদ দিই মা। আরে ভাই আপনি কোনো চাপ নিয়েন না, সন্ধ্যার আগে আপনার গোডাউনে আমার মাল পৌঁছায় যাব। আরে ভাই আপনার চাইতে টেনশন বেশি আমার, বুঝতে পারছেন? আচ্ছা ভাই আপনার একটু টেনশন আছি, একটু ঝামেলা আছি, আমি ফোনটা রাখতেছি। কি অবস্থা ফাহাদ ভাই বলেন তো? ভাব ভাই, আমার আসলে মানসিক অবস্থা ভালো নাই ভাই। আরে ভাই আমি কি আপনার শারীরিক মানসিক অবস্থা জানতে আইছি? টাকার কি ব্যবস্থা করলেন সেটা বলেন। টাকাটা তো ভাই আমি ব্যবস্থা করতে পারি নাই। আপনার কইলাম না ভাই, আমি একটু ঝামেলার মধ্যে আছি। আরে ভাই আমি আপনার চাইতে বেশি ঝামেলায় আছি। গোডাউনে মাল পড়ে রয়েছে, নতুন মাল ঢুকাইতে পারতেছি না। এইদিকে বস জানে যে গোডাউনে যে মাল আছে সেই মাল আপনি নিয়ে যাবেন এবং সেটার ডিলিং আমি করতেছি। নতুন কাস্টমারও যারা আসছিল তারাও চলে গেছে। এখন যদি আপনি গোডাউন থেকে মাল না নিয়ে যান আমার কি অবস্থা হইব আপনি বুঝতে পারতেছেন? বস ভাববো এই ডিলিং এ আমার কোনো না কোনো স্বার্থ আছে, আমি কোনো ধান্দা করতেছি। আরে মেয়ে পরে তো আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবো। ভাই আমি আপনার ব্যাপারটা বুঝছি, কিন্তু ভাই আপনি কোনো কিন্তু বলেন না, আপনার কাছে দয়া করে মাপ চাইতেছি ভাই। আমার চাকরিটা যাওয়ার আগে আপনি আমার উদ্ধার করেন। ভাই আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন। আজকে কাস্টমার অফিসে আসছে, অফিসে এসে আমার স্টাফদের সাথে খারাপ ব্যবহার করছে, এমনকি মামলার হুমকি দিছে। ভাই বাকিতে আমার আর কিছু মাল দেন,
আমি মালগুলা বিক্রি করে আপনার সমস্ত ঝামেলা আমি শেষ করে দেব ভাই। আপনি আমার দয়া করে এসব কথা আর বললেন না। আপনার আমি টাকা ছাড়া একটা মালও দিতে পারবো না। আপনি আমার টাকা দেন আর গোডাউন থেকে মালগুলা নিয়ে আসেন। ভাই আমি তো সেই টাকাটার ব্যবস্থাই করতে পারতেছি না। আমার যে এই অবস্থাটা হইব আমি তো এটা কল্পনাই করতে পারি নাই ভাই। ভাই আপনি আমারে আর একটা সপ্তাহ সময় দেন, আমি সব ঝামেলা মিটাই দেব ভাই। এই কথা তো আমার কোম্পানি শুনবো না রে ভাই। কোম্পানি অলরেডি আমার যে হারে চাপ দিতেছে, আমার অবস্থা টাইট। আর ভাই এই শহরে তো ডিলারের অভাব নাই, বহুত ডিলার আছে। ভাই সবই ঠিক আছে, কিন্তু আমি তো ভাই নিরুপায় হয়ে গেছি। দেখেন ভাই, আমি এই টাকার জন্য আপনার পিছনে আর ঘুরতে পারব না। আপনি যদি টাকা না দেন, আপনি আমার সাপ সাপ বলে দেন যে আপনি আমার টাকা দিতে পারবেন না, আমি সেই ব্যবস্থা নিতেছি। বাবু ভাই আমার উপরে একটু দয়া করেন ভাই, আমি অল্প কিছুদিনের মধ্যে আপনার সব ঝামেলা মিটাই দেবো ভাই। না ভাই, আমি তো আর আপনার সময় দিতে পারব না। কোম্পানি যে হারে আমার প্রেসারে রাখছে, আমার মাথা উলে যাইতেছে ভাই। শোনেন ভাই, আপনি টাকা দেন, দয়া করে যত দ্রুত সম্ভব মালগুলা নিয়ে যান। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমি একটা বিপদের মধ্যে পড়ছি ভাই। যদি এই বিপদে না পড়তাম তাহলে আমার এই পরিস্থিতি হইতো না ভাই। সেটাই তো কথা, আপনি তো এরকম মানুষ না। আচ্ছা ভাই, আসলে কি হয়েছে আপনি আমার একটু ঘটনাটা খুলে বলেন তো। ঘটনার কি কমো ভাই, আপনার সত্যি কথাটাই বলি, আপনি তো আর দূরের মানুষ না। কি রে মা, সারাদিন মোবাইলের মধ্যে পড়ে খালি কি দেখোস? আরে মা, মার্কেটে নতুন একটা গয়না আসছে, দেখতেছি কোনটা নেওয়া যায়। তাই নাকি? হ্যাঁ দেখি, আমার একটু দেখো তো। এই যে দেখো দেখো, সীতাহারটা কি সুন্দর না? আল্লাহ কি সুন্দর না! আল্লাহ, আমার না কত শখ ছিল জানোস, যে এরকম বড় বড় সীতাহার পরব, বড় বড় বালা পরব, তারপরে এগুলা সব পইরা সারা শহর ঘুরে বেড়াম। কিন্তু কপালের দোষ, হইল আর কই। এগুলা তুমি কি কইতাছো? তোমার কি এখনো গয়না পরার বয়স আছে? তোর যত কথা, গয়না পরার আবার কোনো বয়স আছে নাকি? সব বয়সে গয়না পরানো যায়। আচ্ছা মা, তুই একটা কাজ কর না, ফাদরে কইয়া আমার এরকম একটা সীতাহার বানাই দিতে পারো না মা? আচ্ছা ঠিক আছে, কমনি। আচ্ছা ওই আলামিনের খবর জানোস? কেন, আলামিনের আবার কি হইছে? আলামিন তো কেমন জানি খালি দিন দিন অবাধ্য হয়ে যেতেছে, কথাই শুনে না। তো ওরে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো না? আমি তো আসলে এই লেগে তোর এখানে আইছিলাম, মানে তোরে একটা কথা কইতাম, কিন্তু কি হইছে? এত আমতা করতেছো কেন? কি কইবা কও? আলামিন তো তোর ছোট ভাই, একটা মাত্র ছোট ভাই। ও তো জানাসি পড়ালেখাটাও ঠিক মতো করলো না। এখন গ্রামের যত আজে বাজে পোলার লগে মিশে আড্ডা দিয়া নেশা পানি করে নষ্ট হয়ে যেতেছে, আর বয়া বয়া খালি আমার টাকা পয়সা সব নষ্ট করতেছে। ছোটবেলার থেকে লাই দিয়া তো তুমি ওরে মাথায় তুলছো, খারাপও তুমিই বানাইছো। তুই আমার এরকম একটা কথা কইতে পারলি? আমি আরো কত কষ্ট করে তবু ছোটবেলার থেকে তখন দুই ভাই বোন মানুষ করলাম। আহা মা, এত নেকামি করো না তো। কি কইবে হেডা কও? মারে, আমি কই কি, তুই একটু ফাহাদ যে কইয়া আলামিনের লিগে একটা ব্যবস্থা করে দিবা। আমি কি ব্যবস্থা করব মা, কত? আরে ওই যে আমগো গ্রামের রিয়াদের আব্বা আছে না, হ্যাঁ কইয়া আমি একটা ইটালির ভিসার ব্যবস্থা করছি আলামিনের লিগে। ভিসাটা ভালোই, মনে কর ৮০-৯০ হাজার টাকা বেতন পাইব, খালি যাইতে একটু টাকা বেশি না। কত টাকা লাগবে? যাইতে আর কি মনে করো ১,৫০,০০০ লাগবো। আমি অবশ্য ২ লাখ টাকার ব্যবস্থা করছি, এখন বাকি আর ৩ লাখ টাকা থাকে। ওইটা যদি একটু ফাহাদ দিয়া দেয় তাইলে আলামিনের একটা ব্যবস্থা হয়। তোমার জামাই কি এতগুলো টাকা দিতে রাজি হইব? কেন রাজি হইব না? হ্যাঁ, জামাই তো ব্যবসা ভালোই চলতেছে। তুই না কস যে বান্ডিল বান্ডিল টাকা সব বাসায় রাখে। আর মা, তুমি যদি একটু বুঝায় কস তাইলে দেখবি জামাই টাকা না দিয়ে থাকতেই পারবো না। আমার মনে হয় না তোমার জামাই এতগুলো টাকা দিতে পারবো। আর তাছাড়া ফাহাদের ঝামেলা হইতাছে ব্যবসা নিয়ে। তুই এমন ভাবে কথা কইতাছ মনে হয় যে আমি তোর কাছে টাকা ভিক্ষা চাইতাছি। আচ্ছা, আলামিন তো তোরই ভাই। হ্যাঁ, এখন তুই যদি আমার লগে এরকম করস তাহলে আমি কই যাবো ক? শোন, আমি অত ঝামেলা জমেলা বুঝি না, টাকা লাগবো মানে লাগবো। আচ্ছা হইছে, আমি ফাহাদের কমনে আজকে বাসায় আসুক। আর তোমার কি ভাত দিমো? না, ফাহাদ আসুক। ফাহাদ যদি টাকা দিতে রাজি না হয় তাহলে আমি ১ গ্লাস পানিও খাবো না। উফ, মা না একটু বোঝার চেষ্টাই করে না কোনো কিছু।
আমি আমার গয়না দেখি। কি ব্যাপার, আজকে এত দেরি হলো যে? কাজে ছিলাম। ও, আমি না তোমাকে একটা কথা বলবো। ব্যাপার কি বলো তো? কথা বলার আগে তুমি অনুমতি নিচ্ছ? আচ্ছা শোনো না, আজকে না অনেকগুলো গহনা দেখছি, গহনাগুলো এত সুন্দর, আমি তো দেখেই পাগল হয়ে গেছি। গহনা ছবিগুলো মাকেও দেখাইছি। ভালো। তার মধ্যে না মায়ের একটা হার খুব পছন্দ হয়েছে, ভাবছি মাকে ওই হারটা কিনে দিব। আর মা কেন আসছে জানো? কেন আবার আসবে? মেয়ের বাড়ি বেড়াতে আসছে। আরে বেড়াতে তো আসছেই, আর মা আরো একটা কাজে আসছে, অনেক বড় মুখ করে আসছে, তুমি কিন্তু না করতে পারবা না। বড় মুখ করে আসছে মানে? আরে বাবা কি কাজে আসছে সেটা বলো। শোনো, মাকে তোমার 3 লাখ টাকা ম্যানেজ করে দিতে হবে। সরি, কত টাকা? 3 লাখ। তোমার কি মাথা ঠিক আছে শারমিন? তুমি কি বলছো এসব? মাথা ঠিক না থাকার কি আছে বলো তো? আর তাছাড়া মা কি সবসময় টাকা চায়? 3 লাখ টাকা দিয়ে কি করবে মা? আলামিনকে বিদেশ পাঠাবে। আশ্চর্য ব্যাপার, আলামিনকে কেন বিদেশে পাঠাতে হবে? ও দেশে পড়াশোনা করুক, এখানে ভালো চাকরি করুক। তাছাড়া আলামিন বিদেশে গেলে যে কষ্টটা হবে সেটা কি করতে পারবে? ও যদি বিদেশে যায় আম্মাও তো একলা হয়ে যাবে, যাবে না? আরে আলামিন কি একেবারের জন্য বিদেশ যাবে নাকি? কয়েক বছর থাকবে, থেকে তো আবার চলেই আসবে। আচ্ছা বাবা, তোমরা যেইটা ভালো মনে করো করো, তোমাদের এই সমস্ত বিষয়ে আমি আর কথা বলতে চাই না। কিন্তু এই মুহূর্তে এত টাকা আমি ব্যবস্থা করতে পারবো না। আমি এমনিতেই আমার ব্যবসা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি শারমিন। তুমি না দিলে কে দেবে? আর তাছাড়া আমার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? আরে আজব দায়িত্ব থাকবে না কেন? আমি তোমার ভরণ পোষণ দিচ্ছি, তোমার যখন যেটা লাগতেছে সেটাই দিচ্ছি, তোমার সকল চাহিদা তো আমিই পূরণ করতেছি নাকি? কি এমন চাহিদা মেটাচ্ছ সেটা তো ভালো করেই দেখতে পাচ্ছি। মায়ের জন্য কিছু টাকা চাইলাম, তুমি আমাকে মুখের উপরে বললে সম্ভব না। আমি জানি না, তোমাকে যেভাবে হোক টাকা ম্যানেজ করে দিতে হবে। শারমিন আমি আর পারতেছি না। তুমি ঢাকায় আসার পর থেকে আমার অনেক টাকা খরচ করতেছো। তুমি আমাকে না বলে তোমার বান্ধবীকে টাকা দিয়ে দিচ্ছ। তোমার যখন যেটা লাগতেছে সেটা তুমি কিনতেছো, না লাগলেও কিনতেছো, প্রয়োজনে অপ্রয়োজনে তুমি টাকা খরচ করতেছো। আর আমি কিছু বলতে গেলেই সংসারে অশান্তি। শারমিন তুমি জাস্ট সাইকো হয়ে গেছো। তোমার কি দেখে মনে হচ্ছে আমি সাইকো হয়ে গেছি? আমার বাবা নেই, আমার ভাইটা ছোট, ওকে বিদেশ পাঠানোর জন্য কিছু টাকা চাইলাম, আর তুমি আমার সাথে এরকম করতেছো। আর তাছাড়া মা তো অন্য কিছু চায় নাই, শুধু তো কয়টা টাকাই চেয়েছে। শারমিন তুমি কিন্তু সিচুয়েশনটা আরো খারাপ করতেছো। ও, আমি কিছু চাইলেই সিচুয়েশন খারাপ হয়ে যায়, তাই না? তা খারাপের আর বাকি রাখছো কি? আমার জানটা নেও, বাকি রাখছো সেটাও নিয়ে নাও। তোর মতো না জানোয়ারের সঙ্গে সংসার করা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। খবরদার জানোয়ার বলবি না বলে দিচ্ছি। তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার সংসার নষ্ট হচ্ছে, আমার ফ্যামিলির সবকিছু হচ্ছে তোর কারণে, আমার ব্যবসাটা নষ্ট হচ্ছে তোর কারণে। তোর মতো মেয়েকে বিয়ে করা না, এটা আমার ভুল হয়েছে আমার জীবনে। কি আমার মতো মেয়ে মানে? এই আমি না তোর মতো এরকম অকর্মার ঢেকিকে আমি আমার এন্টার লাইফে দেখি নাই। দেখো নাই তো, এই যে এখন দেখো আমার এই জানোয়ারের চেহারাটা এখন দেখো, আর দেখার দরকার নাই। যা সর, বের হ আমার বাসা থেকে। একদম, আমিও তোর সাথে না সংসার করতে চাই না, আমি চলে গেলাম আজকে। তোমার সংসার করতে হবে না, তুমি বের হও। আমি তো বল ফাহাদ, এই ফাহাদ, ফাহাদ তোমার কি হয়েছে? মা, মা, ফাহাদ কথা বলো। এই ফাহাদ, ওনাকে 1 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে, আর খেয়াল রাখতে হবে কোনো প্রকার মানসিক চাপ যাতে উনি না নেন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। ডাক্তার সাহেব ফাহাদের কি হয়েছে? অতিরিক্ত টেনশনের কারণে রক্তচাপ বেড়ে গিয়েছিল। তবে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে মস্তিষ্কে পর্যন্ত কিন্তু রক্তক্ষরণ হতে পারে, আর সেক্ষেত্রে বেঁচে থাকার চান্স একদম 0%। কি বলেন ডাক্তার সাহেব? তাহলে কি ওকে হসপিটালে অ্যাডমিট করে দিব? না 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 না, আপাতত বাসায় রেস্টে থাক। তবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার টেনশন যাতে না, কারণ টেনশন থেকে হচ্ছে ডিপ্রেশন, আর ডিপ্রেশন কিন্তু মানুষকে একদম দুর্বল করে দেয়। আপনি এক কাজ করবেন, আমার চেম্বারে আসবেন, আমি কিছু টেস্ট দিই, সেগুলো করিয়ে নিবেন। আর হ্যাঁ, এর মাঝে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ফোন করে জানাবেন। ঠিক আছে। আমার তো কপালটাই খারাপ, আমার ফুলার মনে হয় বিদেশ যাওয়াটা হইলো না। মা, তুমি এগুলো কি বলতেছো? দেখতেছো ফাহাদ অসুস্থ, তার মধ্যে তোমার এগুলো বলতে হচ্ছে। আর আমি বলছি না তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, ফাহাদ সুস্থ হোক, লাগলে ওরে আমি আবার বলবো। তোর জামাই যা সুস্থ হইব এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আর কতদিনে যদি আমার পোলার ভিসাটা এটা যদি ক্যান্সেল হয়ে যায়, আমি কি আর এত ভালো ভিসা কোনোদিন পাবো? আমার কপালটাই খারাপ। কপাল না তোমার খারাপ না, কপাল খারাপ হইতেছে আমার।
একটা দেখা শুনে যাই না বিয়ে দিতে পারলা না? এখন আমার কপাল পুরায় তুমি আসছো তোমার কপাল থাপড়াইতে। যাই হোক, এগুলা নিয়ে এত চিন্তা করো না, দেখি কি করা যায়, ব্যবস্থা একটা না একটা ঠিকই হইব। মা একটু চুপ থাকো না। ম্যাডাম এখন স্যারের কি অবস্থা, ওনার শারীরিক অবস্থা কেমন? তোমার স্যারের তো কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। ম্যাডাম এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে, কাস্টমার কাছ থেকে টাকা নিয়েও মাল দিতে পারতেছি না। সে টাকা স্যারে নাকি খরচ করে ফেলেছে। এদিকে কাস্টমার এসে আমাদেরকে অলরেডি হুমকি দিয়ে গেছে। কি বলো? অফিসে এত কিছু হয়ে গেছে, এখন উপায়? ম্যাডাম এত কিছু জানি না, আপনি যেমনি হোক টাকাটা ব্যবস্থা করুন। হায় আল্লাহ, এখন আমি কি করব? একমাত্র তুমি রক্ষা করতে পারো আল্লাহ, আমি কিচ্ছু বুঝতেছি না। ফারমিন, ফারমিন, ফাহাদ, ফাহাদ তোমার কি বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে, কোথায়? আচ্ছা চলো তোমাকে নিয়ে হসপিটালে যাবো। আমি তো অনেক কষ্ট করতেছি টাকা ম্যানেজ করার জন্য, কিন্তু কোথাও থেকে টাকা ম্যানেজ করতে পারতেছি না। আমি জানি না কখন কি করতে পারবো তোমাকে নিয়ে। আচ্ছা চলো হসপিটালে চলো, আসো আসো আসো। ফাহাদ, এই ফাহাদ, ফাহাদ কথা বলো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ফাহাদ, ডাক্তার সাহেব ফাহাদের এখন কি অবস্থা? দেখুন, ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা ওনাকে এখান থেকে রেফার করে দিচ্ছি। আপনার যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য ওনাকে দেশে বাইরে নিয়ে যান। আচ্ছা কত টাকা লাগতে পারে? এই ধরুন 8-10 লাখ টাকা। 8-10 লাখ টাকা? এত টাকা আমি এখন এই মুহূর্তে কই পাবো? দেখুন, আপনারা যদি এখন টাকার চিন্তা করেন তাহলে তো ওনাকে বাঁচানো যাবে না। আপনারা যত দ্রুত সম্ভব ওনাকে এখনই দেশে বাইরে নিয়ে যান। ওনার মাথায় একটা খুব বড় ধরনের টিউমার ধরা পড়ছে। আচ্ছা এছাড়া কি আর কোনো উপায় নেই? দেখুন, আমরা তো চেষ্টা কম করলাম না। এখন আমার কাছে মনে হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব ওনাকে দেশে বাইরে নিয়ে যান। আমি আসি। আল্লাহ, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আমাকে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। হ্যালো সাদিয়া, কেমন আছিস? ভালো নাই রে, ফাহাদ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। ডক্টর বলছে উন্নত চিকিৎসার জন্য ওকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। বলিস কি? হ্যাঁ রে, সেই জন্যই তো তোকে ফোন দিয়েছি। আর শোন না, তোকে যে আমি টাকাটা ধার দিয়েছিলাম না, সেই ধারের টাকা সহ আর কিছু টাকা অ্যাড করে আমাকে দিতে পারবি রে? তোর কি মাথা খারাপ হয়েছে? তোর কাছ থেকে সামান্য 1 লাখ টাকা ধার নিয়েছি, কয়দিন হলো বল? আমার হাজবেন্ড একটা ঝামেলায় পড়েছে, এখন টাকা দিতে পারবো না। আর তোর এরকম ফকিন্নি দশা হলে তো আমি আর তোর কাছ থেকে টাকা ধার নিতামই না। এইভাবে কেন বলছিস রে? ফাহাদ যদি অসুস্থ না হতো আমি সত্যি তোর কাছে টাকা চাইতাম না। একটু দেখ না রে, টাকাটা দিতে পারিস কিনা? না, এখন কোনোভাবে আমার হাজবেন্ডকে টাকার কথা বলতে পারবো না। রাখি, পরে কথা হবে। সাদিয়া, এখন বুঝতে পারছি আসলে বেঈমান আর স্বার্থপর মানুষ নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি কখনোই বোঝে না। আপনার জামাই তো নষ্ট করে দিল আমার গোডাউনের মাল। আমার গোডাউনের ভিতরে তার কেনা মাল পড়ে রয়েছে, কিন্তু সে টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাইতেছে না। এতদিন হয়ে গেল, এটা কোনো কাহিনী হইলো কোন? তো এত একটা সিটার, এত একটা বাটপার আপনারা আমি বুঝাই কই। এতদিন ধরে সে বলছে সে ব্যবসা করতে চায়, তার নাকি আমার হেল্প করতে হইব, তারে আমার মাল দিতে হইব। আরে মাল তো দিব, আমার তো অভাব নাই। মাল এত বয়ার গোডাউনে, টাকা দিব কে? টাকার বেলায় আসলে তো তারে খুঁজে পাওয়া যায় না। আজকে এতটা দিন ধইরা সে আমার যে টাকা নিয়ে ঘুরাইতেছে, এই ঘুরানিতে আমি ঘুরতে ঘুরতে মাথায় আমার চক্কর মারতেছে। আমার অফিস দিতেছে আমার চাপ, কখন যে আমার চাকরি লয়ে টান দেয় আল্লাহ জানে। দেখেন ভাই, ফাহাদ খুবই অসুস্থ, ওর অবস্থা খুবই খারাপ। ও সুস্থ হওয়ার পর আপনার সাথে যত লেনদেন সব ক্লিয়ার করে ফেলতে বলবো। শোনেন, এই সব নাটক করে আমার লোকে লাভ নাই, বুঝতে পারছেন?
জিন্দা মানুষ ডেথ সার্টিফিকেট নিয়ে আমার সামনে খাড়ায় কয় আমি ডেড, আমি মৃত, ভাই আপনি আমার মাফ করে দেন। তার কাছ থেকেও টাকা আদায় করে ছাড়ছি। আইসিইউতে রোগী শুয়ে রয়েছে, তার গলায় পাড়া দিয়া স্যাপ দিয়ে টাকা গুনা লয়ে আইছি। আমারে ঠকানো সম্ভব নয়, বুঝতে পারছেন? এই মাহবুব অন্য জিনিস। আপনারা যদি আগামীকালের মধ্যে, আগামীকাল না আজকার মধ্যে আমার টাকা দিয়ে আমার গোডাউন থেকে মাল ছাড়ায় নিয়ে না যান, তাহলে কিন্তু খবর আছে আপনার জামাই রে আর আপনার সিটিং মামলায় কিন্তু আমি ফাঁসায় দিম, কয়ে দিলাম। আর শুনেন, আপনার জামাইরে আমি আগে অনেক সম্মান করতাম, কিন্তু এই সিটিংবাজি বাটপারি করার পর থেকে তার প্রতি আমার সম্মান উঠে গেছে। আর আপনারও সম্মান করতাম, কিন্তু আপনার সম্বন্ধে আমি যা যা জানছি এরপর থেকে আপনার প্রতি আমার কোনো সম্মান নাই, বুঝতে পারছেন? আরে মিয়া, আপনি কেন বুঝেন না? আপনার জামাই একটা ফকিরনি, আপনার জামাই একটা গরিব, তার পকেটে নাই টাকা, সে আসছে ব্যবসা করতে, সে ব্যবসার মালের টাকা দিতে পারে না, আর আপনি তার টাকা নিয়ে ফুটানি করেন, আত্মীয় স্বজনদের দিয়ে বেড়ান, বিলায় বেড়ান, আপনি শপিংয়ে যান, যা ইচ্ছা তাই করেন। আপনি কি একটা ভালো মানুষ? আপনি তো একটা ফাউল। আপনার জামাইয়ের বিপদের দিনে আপনি আগায় না আইসা, আপনি তার হেল্প না করিয়া আপনি তার বিরুদ্ধে চক্রান্ত করতেছেন। কেমনে সে পথে বসে যায়? পথে তো অলরেডি বসবে কিছুদিন পরে, এখন তো ঘরে শুয়ে আছে, কদিন পরে রাস্তায় ঘুমাবে। শুনেন, আজকের মধ্যে আমার গোডাউন থেকে যদি টাকা দিয়া মাল না নিয়ে যান, আপনাকে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের নামে কিন্তু আমি সিটিংবাজি মামলা করে দিব। কথাটা মনে রাখেন, মাহবুব কিন্তু অন্য জিনিস। এগুলো আমার সাথে কি শুরু হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যালো আকিব। হ্যাঁ বল। আচ্ছা শুন না রে, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? তোর স্বামী যে অবস্থা, আমি তোর টাকা ধার দিলে এই টাকা আমি আর জীবনও পাবো না। ফোন রাখ। কাকা, কাকা আপনি আমার কয়েকটা দিন সময় দেন, আমি আপনার বাড়ি ভাড়া পরিশোধ করে দিব। দেখো, আমি আর সময় দিতে পারবো না। আমি ফাহাদ সাহেবকে আগে বলে দিয়েছিলাম, তোমরা আজকের মধ্যে আমার ভাড়ার টাকা পরিশোধ করে দিয়ে আজকের মধ্যে বাসা খালি করে দিবে, বুঝেছো? কথাটা যেন মনে থাকে। মা, আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার না দমটা বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিকের পাওনাদারগুলো সব দিক থেকে আমাকে চাপ দিচ্ছে। ও মা, মা তোমার কাছে না 2 লাখ টাকা আছে, ভাই বিদেশে যাওয়ার জন্য টাকাগুলো রাখছিলা, তুমি আমার সেই 2 লাখ টাকা দাও। বিশ্বাস করো, ফার্স্ট সুস্থ হয়ে যাওয়ার পর আমি সেই টাকাগুলো সবগুলো নিয়ে আমি ভাইয়ের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিব। তুমি আমার আপাতত 2 লাখ টাকা দাও মা। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে টাকাগুলো আমি সব তরে দিয়ে দিব? হ্যাঁ, তোর জামাই তখন মরণের দশা, বাঁচবো না মরবো তার কোনো ঠিক নেই। কারণ আমি যদি তোর এই টাকাগুলো তোরে দিয়া দিই, তাহলে তো দেখা যাবে তো তুই নিজের দায়িত্ব নিয়ে তুই আমার পোলার জীবনটা নষ্ট করবি। আচ্ছা, এই দায়িত্ব নিয়ে তোর এই বিপদ কান্দে নেওয়ার কোন দরকারটা আমি তো এটা বুঝলাম না। আমি তো এইটাই বুঝতাছি না যে তুই অহেতুক ঝামেলার মধ্যে নিজেরে জড়াইতাছস কেন? মা, কোনটাকে তুমি অহেতুক ঝামেলা বলছো? ফাহাদ যখন সুস্থ ছিল, যখন যা চেয়েছো, যেটা চেয়েছো সবই তো দিয়েছে। হ্যাঁ দিছে, ওইটা ফাহাদের দায়িত্ব ছিল, ফাহাদ দিছে। শোন মা, আমার কি লিগে জানি মনে হইতাছে ফাহাদের সাথে তোর আর সংসারটা হইব না। মা, আমি দেরিতে হইলাম না, একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, সময় বইলা দেয় কে কার আপন, আর সময়ের সাথে বদলায় যায় কতগুলো আপনজন। খামাখা তুই এই পাগলামি করিস না। আর তাছাড়া তোর জামাইয়ের এখন যে অবস্থা, তাতে মনে হয় না বেশি দিন বাঁচবো। আর হিন্দা তো দেনাতাররা সব তোরে পাগলের মতো গিরা ধরছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার লোকে গ্রামে চল। গ্রামে গেলে ওই যে রফিকের পোলা আছে না, ওর লোকে আমি তোর বিয়া দিব নাই। আরে ওরা তো অনেক সম্পত্তির মালিক, অনেক জমি জমা আছে, টাকা পয়সা আছে। এটাই ভালো হইব, তুই সারা জীবন সুখে থাকতে পারবি, আর তোর ভাইয়ের লেগে আমার টাকাও দিতে পারবি। মা, তুমি এই সময় এসে এই ধরনের কথাগুলো কিভাবে বলছো? আমি ফাহাদকে ছেড়ে কোথাও যাব না। দরকার হলে তুমি বাড়ি থেকে চলে যাও, প্রয়োজনে আমি আমার কিডনি বিক্রি করে হলেও ফাহাদের চিকিৎসা করাবো। এই তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, তুই কেন তোর কিডনি বিক্রি করে ওর চিকিৎসা করবি? ওর চিকিৎসা দরকার হলে ওর মায় করবো।
ফাহাদ তুমি? শারমিন, এখন বুঝছো তো সময়কালে টাকা কত মূল্যবান। টাকা টাকা কখনোই সামান্য হয় না শারমিন। ফাহাদ, জামাই বাবাজি তুমি? জি আম্মা, আপনি যেটা বলতে চাইতেছেন ওইটাই। আমি সুস্থ আছি। এতদিন আমি যেটা করছি সেটা অসুস্থতার ভান করছি। কিন্তু ডাক্তার যে বলল তুমি অসুস্থ। ডাক্তার মাহবুব ভাইয়ের বন্ধু। ভাই, আমি শুনলাম আর যা বুঝার বুঝলাম। এখন আমি যা বলবো আপনি শুধু শুনে যান। আমি যা কমু আপনি তাই করবেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, আপনি শুধু বাসায় যাবেন। বাসায় যা যে কোনো একটা কেওয়াজ লাগাই দিবেন। এরপর আপনি আমার বিষয়টা জানাবেন, আমি বন্ধুরে ফোন দিব। ফোন দেওয়ার পরে বন্ধু আপনার বাসায় যাবে। এরপরে আমার বন্ধু যা যা করবে আপনি শুধু তার সাথে তাল মিলিয়ে যাবেন। দেখবেন তখন কি হয়। আপনি এই সমস্যা থেকে কেমনে উদ্ধারণ আপনি বুঝতেই পারবেন না। ভাই, আর ডাক্তারকে যা বলা হয়েছে ডাক্তার ঠিক তাই করছে। জামাই বাবাজি, আমারে কিন্তু তুমি আবার ভুল বুঝো না। আমি কিন্তু তোমার কোনো খারাপ চাই নাই। সময় খারাপ হইলে সব দিক থেকে খারাপ হয়, কিন্তু খারাপ সময় একলা চলে না, সঙ্গী নিয়ে চলে। আর ঠিক তখন কাছের মানুষগুলা, আপন মানুষগুলা খুব কাছ থেকে চেনা যায়। শারমিন, আমি আসলে আমার অবস্থার কথাটা তোমার কোনোভাবেই বোঝাইতে পারতেছিলাম না, তাই বাধ্য হয়ে এই নাটকটা করছি। জানো শারমিন, টাকা ইনকাম করাটা না খুব কষ্টের। এটা শুধুমাত্র একটা পুরুষ মানুষ বোঝে। আর এই যে তোমাদের মতো অবুঝ বউরা শুধুমাত্র তাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য অযথা টাকা খরচ করে। আমাকে তুমি আর লজ্জা দিও না প্লিজ। আমি এমন একটা সিচুয়েশনে পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছি যে বাস্তবতা কত কঠিন। জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না, বিপদে না পড়লেও তখন আপন মানুষ চেনা যায় না। মারে, তুই আমার মাফ করে দিস মা। বাবা, তুমিও না আমারে মাফ করে দিও। আমি আসলে না আমার পুলার চিন্তায় আমি উল্টা পাল্টা অনেক কথা কয়ে ফেলাইছি। এগুলো আসে আমার কোয়া উচিত হয় নাই বাবা। মা, তুমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি যে পাপ করেছো সেই পাপের কোনো ক্ষমা হয় না। আমি এখন বুঝতে পারছি বিয়ের পর মেয়েদের কাছে স্বামীরা তার সব থেকে বড় সম্পদ। শারমিন, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই আমার কাছে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া আমার কাছে কিচ্ছু নেই। হ্যালো, হ্যাঁ জামাল, কি হয়েছে? এইসব তো কি করতেছস? হ্যাঁ, কখন? এটা তুই কি করলি? আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহ রে আল্লাহ। মা, কি হয়েছে? আমার পোলারের পুলিশে ধরে নিয়ে গেছে। আমার পোলারের জীবন তো পুরোই নষ্ট হয়ে গেল। ও বাবা, বাবা তুমি আমার পোলারে বাঁচাও না বাবা, তোমার পায়ে পড়ি বাবা, তুমি আমার পোলারে বাঁচাও। কি মা, এখন কেন ওকে বলছো? দেখলে তো মা, পাপ বাপকেও ছাড়ে না। একটু আগে তুমি এই মানুষটাকে বিপদে ফেলে চলে যেতে চাচ্ছিলে। আমি যখন অসুস্থতার টাকা চাচ্ছিলাম তুমি কি বললে? তার অসুস্থতার টাকা দিলে নাকি তোমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। এখন সেই মানুষটার কাছে সাহায্য চাইতে তোমার লজ্জা করছে না? মারে, আমি টাকার মায়ে পড়ে অন্ধ হয়ে গেছিলাম মা। আমি বুঝতে পারি নাই যে মানুষের বিপদে নাক ছিটকাইলে ওই বিপদ নিজের ঘরে এসেই পড়ে। আমার পোলা নেশার জন্য পুলিশের কাছে ধরা গেছে। এখন যদি গ্রামের মানুষ এগুলো শুনে তাহলে তোরা সব সিসি করবো। আমি গ্রামের মানুষের কাছে যা মুখ দেখাবো কেমনে?
আমার তো মরা ছাড়া আর কোনো গতি নাই। বাবা বাবা আমি তোমার হাতে ধরি, বাবা তুমি আমার পোলাটারে বাঁচাও। আম্মা আম্মা আপনি শান্ত হন। শারমিন কথা বলো না, চলো তো এখন। না, তুমি কোথাও যাবে না। উনি যে পাপ করেছে সেটার শাস্তি ওনাকেই পেতে দাও। আজকে যা কিছু হচ্ছে সবকিছুর জন্য উনি দায়ী। তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। তোমার জন্য আর কোনো ঝামেলা আমরা দেখতে চাই না। আরে কি বলতেছো তুমি এগুলা? যাকে ধরে নিয়ে গেছে সে তোমার আপন ভাই, আর আমরা তার আত্মীয় স্বজন, আমরা যাবো না? কি বলো তুমি? সবকিছু বাদ দাও তো, চলো।